অলীক কল্পনার ঝমঝমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। আপনাদের জন্য আবারও নতুন একটা ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং সমস্ত ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা কাকতালীয়। তাহলে চলুন আর দেরি না করেই শোনা যাক আমাদের আজকের গল্প, রক্তভোগী। সুন্দরপুর গ্রামের এক প্রান্তে বাস করত নগেন আর তার স্ত্রী রাধা, এবং তাদের একটা ছেলেও ছিল যার নাম রবিন। ছোট্ট এক কুড়ে গুড়ে তাদের সুখের সংসার, কিন্তু এই সুখ ক্ষণস্থায়ী। গ্রামের সবাই জানতো যে নগেনের পরিবারকে এক অদ্ভুত অভিশাপ তাড়া করছে। এই অভিশাপের কারণ কেউ জানত না, তবে শুধু প্রচলিতই ছিল যে তাদের বংশ পরম্পরায় এই অভিশাপটা চলে আসছে। নগেন ছিল অত্যন্তই নিরীহ মানুষ। কঠোর পরিশ্রম করেও সে তার দুবেলার খাবার জোগাড় করতে পারত না, বা তার অনেক কষ্ট হয়ে যেত। এর মধ্যেই তাদের জীবনে নেমে আসলো এক বিপর্যয়। রবিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিছুতেই তার অসুখ সারছে না। স্থানীয় বৈদ্যরা তার চিকিৎসা করে, কিন্তু তাতেও কোনো ভালো ফল আসেনি। তারপর স্থানীয় বৈদ্যরা হার মেনে যায়। নগেন একেবারে সর্বশান্ত হয়ে গেল। সে তার ছেলেকে আর বাঁচাতে পারল না। রবিনকে হারানোর পর তার স্ত্রী রাধা, মানে রবিনের মা, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের এই আকস্মিক বিপর্যয়ের কারণ খুঁজতে নগেন গ্রামের প্রবীণদের কাছে যায়। সেখানেই সে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। বহু বছর আগে তাদের পরিবারের এক পূর্বপুরুষ গ্রামের কিছু মানুষের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল। এই গ্রামবাসী, আমার কাছে কখনো তোমরা হস্তক্ষেপ করবে না। আমি সুন্দরীকে অনেক ভালোবাসি। সুন্দরীকে আমি বিয়ে করবই। তোমরা যদি কেউ আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও, তাহলে তোমরা সবাইকে আমি পুড়িয়ে ছাই করে দেব। নগেনের পূর্বপুরুষরা তার মতো কিন্তু গরিব ছিল না, তারা বেশ বৃত্তশালী ছিল। নগেনের এক পূর্বপুরুষ যে সুন্দরী নামে একটি মেয়েকেই খুব ভালোবাসত, কিন্তু সেই মেয়েটা তাকে ভালোবাসত না। তাই সে তার অটুট ক্ষমতার জুড়ে সেই মেয়েটিকে হাসিল করতে চেয়েছিল। এই ঘটনাই তাদের পরিবারের অভিশাপের কারণ। নগেনের পূর্বপুরুষ সেই একদিন বলপূর্বকভাবে সুন্দরীকে তার ঘর থেকে তুলে নিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই সুন্দরী অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। কারণ সুন্দরী নগেনের পূর্বপুরুষ রামুকে মোটেই ভালোবাসত না, কারণ সে অত্যন্ত চরিত্রহীন মানুষ ছিল। এই ঘটনায় নগেনের পূর্বপুরুষ মানে রামু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে সুন্দরীকে ঘরে না দেখতে পেয়ে তার সমস্ত ঘরটা পুড়িয়ে ছাই করে দেয়। তার সাথে তার মা বাবাকেও সে পুড়িয়ে ছাই করে দেয়। এই ঘটনা সুন্দরী যখন জানতে পারে, তখন সুন্দরী যে ছেলেটার সাথে সে পলায়ন করেছিল তাকে নিয়ে তার মা বাবাকে দেখতে আসে। কিন্তু তারা দেখতে পায় যে তার মা বাবা দুজনকেই নগেনের পূর্বপুরুষ পুড়িয়ে ছাই করে দিয়েছে, এবং নগেনের পূর্বপুরুষ সুন্দরী এবং তার স্বামীকেও আটক করে নেয় এবং তাদের দুজনকেই সে হত্যা করিয়ে দেয়। এরপর থেকেই নেমে আসে নগেনের বংশে অভিশাপ। সুন্দরী এবং তার স্বামীকে হত্যা করানোর পর সমস্ত গ্রামে হাহাকার পৌঁছে যায়। সবাই রামুকে প্রচণ্ড ঘৃণা করে, তবে কারোর সাহস ছিল না যে রামুর প্রতিবাদ করবে। এর মাসখানেক পরেই রামুর সংসারে নেমে আসে অকাল এবং বিপর্যয়। হঠাৎ করে তার স্ত্রীও মারা যায়। এর 3 দিন পর রামুও অজানা এক কারণে তার মৃত্যু হয়ে যায়। তারপর থেকে গ্রামবাসীরা ধরে নেয় যে সুন্দরীর আত্মাই এই প্রতিশোধ নিচ্ছে, তার মা বাবা স্বামীর প্রতিশোধ, তার প্রতিশোধ। নগেন আরও জানতে পায় গ্রামের প্রবীণদের কাছ থেকে
সে এখন রক্তভোগী পিশাচে পরিণত হয়েছে। তাই সুন্দরী গ্রামের এক এক করে সব প্রাপ্তবয়স্ক ছেলেদের প্রতি অমাবস্যায় রক্তভোগ করে। তার ছেলের মৃত্যুও এই রক্তভোগী রাক্ষসেরই দ্বারা হয়েছে। তারপর নগেন বুঝতে পারে তার ছেলের মৃত্যুর আসল রহস্য। এটা সেই রক্তভোগী সুন্দরীরই কাজ। তারপর নগেন সেই গ্রামের প্রবীণদের জিজ্ঞেস করলো, এই অভিশাপের হাত থেকে সে কি আর রক্ষা পাবে না? তাদের কি সমস্ত বংশই এইভাবে রক্তভোগী শেষ করে যাবে? তখন গ্রামের এক প্রবীণ বলে উঠল, আছে, প্রতিকার আছে। তুমি কি সেটা করতে পারবে? যদি পারো তাহলে আমি সেই প্রতিকারের কথা তোমাকে বলি। সামনে কুমায়ুন পর্বতে এক নাগা সন্ন্যাসী বসে আছেন, উনার সাথে গিয়ে যোগাযোগ করো। শুনেছি উনি অনেক বছর ধরে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। উনি অবশ্যই তোমার সহায়তা করতে পারবেন। তুমি যাও, উনার কাছে যাও। তারপর নগেন সেই প্রবীণের কথা মতো কুমায়ুন পর্বতে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেই নাগা সন্ন্যাসী, যিনি তপস্যা অবস্থায় বসে রয়েছেন। তখন তার কাছে গিয়ে সে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বলে। তখন নাগা সন্ন্যাসী তার সমস্ত কথা শুনেন এবং শেষে তাকে বলেন, ঠিক আছে, আমি তোমার সমস্ত কথা বুঝতে পেরেছি। তুমি এখন বাড়িতে যাও, আর রাত্রি ঠিক 12টার সময় আবার আমার এখানে এসো। তখন আমি দেখব কি করা যায়। তারপর নগেন সেই সন্ন্যাসী বাবার কথা মতো সেখান থেকে চলে আসে এবং রাত্রি 12টায় আবারও সে কুমায়ুন পর্বতের দিকে রওনা দেয়। যাত্রাপথে তাকে অনেক কিছু যেন তাকে আটকানোর চেষ্টা করছিল। হঠাৎ তার সামনে বাতাস চলে আসছিল, আবার পিছন থেকে কখনো ভয়ঙ্কর শব্দ, জানে সে পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু সে তার একই মনে একই উদ্দেশ্য নিয়ে সেই কুমায়ুন পর্বতের দিকে হেঁটে যাচ্ছিল। অবশেষে সে কুমায়ুন পর্বতে গিয়ে উপস্থিত হয়। তারপর সন্ন্যাসী বাবা নগেনকে নিয়ে শুরু করেন এক যজ্ঞ। যজ্ঞটা একেবারে ভয়ঙ্কর, দেখলেই যেন শরীরটা শিউরে ওঠে। যজ্ঞ শুরু হতেই বিভিন্ন চিৎকার চেঁচামেচি চারিদিকে শুরু হয়ে যায়। কে তুই? একবার আমার সামনে আয়। কেন তুই এই ব্যক্তিটাকে অশান্তি এবং যাতনা দিচ্ছিস? আমি ওকে যাতনা দিচ্ছি? তুই কি জানিস ওর পূর্বপুরুষ রামু আমার সমস্ত পরিবার এবং আমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে? আমি আমি কিভাবে ছাড়বো ওকে? ওর পূর্বপুরুষ রামু আমার বিয়ের 4 দিন হয়েছিল মাত্র। আমার স্বামীটাকেও ছাড়েনি, সবাইকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এত এত ঘৃণা জমেছে, আমি ওর বংশের একটা বাতিও আমি জীবিত রাখবো না, সবাইকে শেষ করে দেব। ওর কোনো প্রজন্মই আমি ছাড়বো না। তুই যা শাস্তি দেবার ওদের পূর্বপুরুষকে দিয়ে দিয়েছিস, এবার ওদের ছেড়ে দে। না, ছাড়বো না, ছাড়বো না আমি কিছুতেই ওদেরকে। ওদের পূর্বপুরুষের শাস্তি ওদের প্রত্যেককেই পেতে হবে। ওদেরকে আমি শেষ করে দেব, বিধ্বংস করে দেব, কুবংশ বানিয়ে দেব ওদের সবাইকে আমি। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়া, তোকে আমি শায়েস্তা করছি। তারপর সন্ন্যাসী বাবা যজ্ঞ শুরু করেন এবং নগেনের হাতে এক ঘটি জল দিয়ে বলেন, এই জলটা নিয়ে তুই এই যজ্ঞের সামনে বস। তবে সাবধান, এই জলটার বিন্দুমাত্র জল যাতে মাটিতে না পড়ে, নয়তো সর্বনাশ নেমে আসবে। সন্ন্যাসী বাবা তাকে সতর্ক করে দিয়েই যজ্ঞ শুরু করেন। তারপর শুরু হয় এক তাণ্ডব। চারিদিকে বিভিন্ন জীব জন্তু যেন এই যজ্ঞে এসে উপস্থিত হয়েছে এবং সেই প্রেতটা এক বিপরীত রূপ নিয়ে তাদের সামনে এসেছে। সন্ন্যাসী বাবা নগেনকে বলেছিলেন যাতে সে মোটেও ভয় পায় না, কারণ সেই প্রেত চাইবে যে তাদের যজ্ঞটা নষ্ট করে দিতে।
তবে নগেন ভিতর থেকে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ বিভিন্ন রূপ এবার তাদের সামনে এসে উপস্থিত। সন্ন্যাসী বাবা কিন্তু অনবরত মন্ত্র জাপ করে যাচ্ছেন, কিন্তু নগেন তার মনকে স্থির করতে পারছে না। চারিদিকে শুধু এক ভয়ঙ্কর বাতাস আর কী সব দৃশ্য তার চোখে ভেসে আসছে। হঠাৎ এক অনেক ভয়ঙ্কর রূপ তার চোখের সামনে এসে উপস্থিত হলো, এবং সেই রূপটা দেখা মাত্রই সে তার হাতে থাকা ঘটিটা নিচে ফেলে দিল। ঘটিটা নিচে ফেলতেই চারিদিকে শুরু হলো এক ভয়ঙ্কর বাতাস, তার সাথে ভেসে আসছিল এক ভয়ঙ্কর হাসি। তখন সন্ন্যাসী বাবা ছক করে চোখ খুললেন এবং চিৎকার করে বলে উঠলেন, একই সর্বনাশ করলি তুই, ঘটিটা হাত থেকে ফেলে দিলি। এবার শুরু হবে ভয়ঙ্কর তাণ্ডব। তুই এখান থেকে পালিয়ে যা এখান থেকে। সন্ন্যাসী বাবার কথা মতো নগেন আবার উঠে দাঁড়ায় পালানোর জন্য। তবে পালানোর কোনো পথ নেই, তার সমস্ত পথ আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। কোথায় পালাচ্ছিস তুই? তোর পালানোর জায়গা নেই। আজ তোদের দুজনকে শেষ করে দেব আমি। তোদের দুজনের রক্ত বুক করে আমার পিপাসা মিটাবো। অনেক দিন ধরে আমি রক্ত খাইনি, তোদের রক্ত বুক করব। এই বলে সেই রক্তভোগী প্রেতনিটা ঝাঁপিয়ে পড়ে রামর বংশের শেষ বাতি নগেনের ওপর। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রক্তভোগী। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভৌতিক গল্পে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।